দেশের ইতিহাসে এই প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন কোন মুখ্যমন্ত্রী। আইনজীবী হিসেবে এসআইআর কে চ্যালেঞ্জ করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:15 শুনানি শুরু 1 নম্বর কোর্টে। এই এসআইআর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই শুনানি হওয়ার কথা। কালো গাউন পরেই আইনজীবী হিসেবে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন। আমি আশাবুলের কাছে যাব। আশাবুল, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকেই এসআইআর এ যে মানুষের হয়রানি হচ্ছে শুনানিতে তা নিয়ে বারবার সরব হয়েছেন, সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর কথা বলছেন। আর এবার সুপ্রিম কোর্টে তিনি আইনজীবী হিসেবে প্রথমবার সওয়াল করতে চলেছেন। দেশের ইতিহাসে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং রাজনৈতিক মহলের কি বক্তব্য, বিশিষ্ট মহল কি বলছে এ নিয়ে? দেখো দেবস্মিতা, আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হবে। ইতিমধ্যেই তৃণমূলের তরফে যে মামলা করা হয়েছে, যে মামলাটি করেছেন ডেরেক ওব্রায়েন এবং মহামৈত্র দোলাসেনরা, সেই মামলাটি 21 নম্বর তালিকায় রয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে একটি মামলা করেছেন জাতীয় নির্বাচন কমিশন এবং আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে। সেই মামলাটি 37 নম্বরে নথিভুক্ত রয়েছে। কিন্তু কোন মামলাটি বিচারপতিরা আগে শুনবেন, কোনটা পরে শুনবেন, বা কোনো মামলাকে তারা ক্লাব করবেন কিনা, গোটাটাই বিচারপতিদের উপর নির্ভর করছে। তবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে যাবেন, কারণ সুপ্রিম কোর্টের তরফে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের শুনানিতে তিনি অংশ নেবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করার সুযোগ পাবেন কিনা, গোটা বিষয়টা কিন্তু আবার সেই বিচারপতিদের উপরই নির্ভর করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে চান এবং তাকে সুযোগ দিলে তিনি সেই সওয়াল করবেন এবং তিনি সাধারণ মানুষ হিসাবে এই সওয়ালটা করবেন। কারণ আইনজীবী হিসাবে সওয়াল করতে গেলে সুপ্রিম কোর্টে যে অ্যাডভোকেটের যে তালিকা রয়েছে সেই তালিকার নথিভুক্ত হওয়া দরকার। ফলে একজন সাধারণ মানুষ হিসাবেই তিনি এসআইআর নিয়ে সওয়াল করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন একদিকে রাস্তার লড়াই, অন্যদিকে আইনি লড়াইয়ে তিনি যাচ্ছেন। পাশাপাশি সংসদীয় ব্যবস্থার মধ্যে বিচারপতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে কী ব্যবস্থা নেওয়া যায় সে নিয়েও ইতিমধ্যেই পদক্ষেপ করতে চলেছে তৃণমূল। তুমি জানো, গতকালই তৃণমূলের যে সংসদীয় দলের বৈঠক হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 181 নম্বরে যে দিল্লির। তোমাকে আমি এখান থেকে একটু বিরত করছি। ঠিক যে কথা তুমি বলছিলে যে সাধারণ মানুষ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন, আর এই কথা তিনি নিজে আগেই জানিয়েছিলেন। কি বলেছিলেন শোনাবো। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। দিলীপ ঘোষ এ নিয়ে কি বলেছেন এবার শোনাবো। ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে, সেটাই প্র্যাকটিস শুরু করেছেন। উনি অনেক কিছুই করেন ওনার জীবনে। দেখুন না, কবি, সাহিত্যিক, দার্শনিক, গায়ক, নর্তক সবই আছেন উনি। উনি ওটা দেখে নিচ্ছেন আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পরে আর সরকার থাকবে না, তখন কিছু তো করতে হবে। কল্যাণ ব্যানার্জি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। অনুপ্রবেশ নিয়ে রাজ্যে এসে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। আর মঙ্গলবার দিল্লিতে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলায় যদি অনুপ্রবেশকারীরা থাকে তাহলে কেন্দ্রীয় সরকার কি করছে। একই সঙ্গে সীমান্তে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়ার প্রসঙ্গ তিনি বললেন, তার সরকার অনেক জমি দিয়েছে। সীমান্ত সুরক্ষা নিয়ে কথা উঠলেই বিএসএফকে নিয়ে প্রশ্ন তোলেন। কটাক্ষ করে বলল বিজেপি, घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। वोट बैंक वो घुसपैठिए है, घुसपैठिए। দিস গভর্নমেন্ট সেজ ঘুষপেটিয়া। বাংলায় অনুপ্রবেশকারী, হিন্দিতে ঘুষপেটিয়া। বছরের পর বছর ভোট এলেই বাংলাদেশের এই নাগরিকদের প্রসঙ্গ বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কাদের মদতে তারা কাঁটাতার টপকে এপারে এসেছে, কাদের মদতে এখানে থেকেছে। রাজ্য সরকার দোষ দেয় কেন্দ্রের ঘাড়ে, কেন্দ্র দোষটা পায় রাজ্য সরকারের ওপর। এবারও ভোটের আবহে মোদী, শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বারবার ঘুরে ফিরে আসছে ঘুষপেটিয়া অর্থাৎ অনুপ্রবেশকারীর প্রসঙ্গ। দিল্লি থেকে মোদী, শাহেরা বাংলায় এসে আক্রমণ করেন, আর এবার দিল্লি গিয়ে তাদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অলওয়েজ दिस गवर्नमेंट सेज घुसपैठिया। अगर घुसपैठिया बंगाल में है तो आप लोगों ने क्या किया? बॉर्डर किसका हाथ में है? बीएसएफ। हमारे हाथ में तो कुछ नहीं है। पहले तो ये लोग बाहर से जो आते थे उसका डेटा शेयर करते थे, लेकिन 10 साल से बंद कर दिया। इवन आई हैव रिटन लेटर टू प्राइम मिनिस्टर।
After this Bangladesh turmoil, they brought some people. And I told him that you know all these things. They came with their aviation or railway. It was within the knowledge of customs and others. 100% বাংলাদেশ সন্নিহিত সীমান্তগুলি ত্রিপুরা, মেঘালয় এবং আসামে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া বা সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত হলেও পশ্চিমবঙ্গে এই কাজ হয়নি। মাঝে মাঝেই যখন সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসেন, তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো লোকসভায়, কখনো বিধানসভায়, কখনো হাটে বাজারে রাস্তায় সমাবেশে বিএসএফ কে আক্রমণ করেন। কেন্দ্রীয় সরকার বারবার অভিযোগ করে তৃণমূল সরকার জমি দেয় না বলে বাংলাদেশ সীমান্তে এখনো পুরোপুরিভাবে ফেন্সিং দেয়া যায়নি। সম্প্রতি অমিত শাহ রাজ্যে এসেও এই অভিযোগ করেছেন। এবার পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ममता बनर्जी भूमि दे या न दे, अप्रैल के अंत में भाजपा का मुख्यमंत्री 45 दिन में सारी बाढ़ का काम पूरा कर दे। We have provided so many lands, not only for border, but for coal sector, for oil sector, for SSB, for CRPF, for CISF, for railway. So whole land I cannot give right now. ও করে না বর্ডার ফেন্সিং পুরা। অনুপ্রবেশ কি আদৌ কেউ রোখার চেষ্টা করে, নাকি বছরের পর বছর রাজনীতির স্বার্থে জিয়ে রাখতে চায়? প্রশ্ন তুলছে সিপিএম। আসলে নির্বাচনে রুটি রুজি, কর্মসংস্থান, কাজ, চাকরি, শিল্প, কলকারখানা, জিনিসপত্রের দাম, মাইনে, মজুরি, কৃষকের ফসলের দাম, এইগুলো থেকে এজেন্ডা ঘুরিয়ে দিতে দুজনেই অনুপ্রবেশ খেলা খেলছে। দুটো রাজনৈতিক দলই যারা দেশের ক্ষমতায় আছে, রাজ্যের ক্ষমতায় আছে, তারা সিরিয়াসলি অনুপ্রবেশের ইস্যুটা দেখছে না। সিরিল র্যাডক্লিফ সীমান্ত রেখা টানার পর কোটি কোটি মানুষ এপার ওপার হয়ে গেছিলেন। আজও তার রেশ চলছে। দেশভাগ হয়েছে বহু দশক আগে, কিন্তু এখনো অনুপ্রবেশ চলছে। তখন ছিল আবেগ, এখন রাজনীতি। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। চোখ রাখবো খবরের দিকে। এবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়, জেল মুক্তির পরে বিধানসভার জোড়া কমিটিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী, আবাসনের সঙ্গে অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কমিটি। বিধানসভার এই জোড়া কমিটিতে জায়গা পেলেন বেহালা পশ্চিমের বিধায়ক। এরপরে হয়তো প্রার্থীও হয়ে যাবে কটাক্ষ বিরোধী দলনেতার। আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি, তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে, সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে, যে যদি এদের টিকিট না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজকে সমর্থন করেন। কেষ্ট মণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, সিকিউরিটি বেড়েছে। অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দেওয়া হবে। পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না, এবং পার্থ চ্যাটার্জির পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না। পার্থ চট্টোপাধ্যায় তাঁর বিধানসভায় তিনি কোন স্ট্যান্ডিং কমিটিতে কি পাবেন, এটা সম্পূর্ণ বিধানসভার বিষয়। এই নিয়ে দলীয় কোনো মন্তব্য কোনো অবস্থায় করব না। কোনো বিধায়ক তিনি কিন্তু এই ধরনের স্ট্যান্ডিং কমিটি যেগুলি, সেগুলোয় তিনি থাকতে পারেন। কার্যত থাকাটা অধিকার, দলমত নির্বিশেষে কোনো না কোনো বিধায়ক, কোনো না কোনো সাংসদ, কোনো না কোনো স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটি, এগুলোয় প্রত্যেকেই থাকতে পারেন। সিটিং এমএলএ হন বা সিটিং এমপি হন, তাহলে তারা যে কোনো স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটিতে এই অ্যালটমেন্টগুলো হয়েই থাকে। তার সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।